প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব পৃষ্ঠা নাম্বার ২২, অধ্যায় ৪-এর গাণিতিক প্রতীক। তাহলে প্রথমে বইয়ের পৃষ্ঠাটা দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে খোলা বাক্য সম্পর্কে আমরা শিখব। তারপরে খোলা বাক্যের বিভিন্ন ধরন, তারপরে রয়েছে এই যে এরকম ক এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এইগুলো বিষয় সম্পর্কে আমরা এখন জানব। তারপরে একদম শেষে রয়েছে একটা ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে, এইরকম আরও 4টা অঙ্ক আমরা শিখব। তাহলে বইয়ের পৃষ্ঠাটা আমরা আগে বুঝে নেই। খোলা বাক্য, তো আমরা নাম দেখেই কিন্তু বুঝতে পারছি যে এই ব্যাপারটা হলো অনেক খোলামেলা বা একটা বাক্য থাকবে, সেটা বাংলা বাক্যের মতো নয়। আসলে এখানে বাক্যের কর্তা কর্ম এগুলো থাকবে না। আসলে এটা একটা গাণিতিক বাক্য, যেটা দ্বারা আমরা একটা তথ্য প্রকাশ করতে পারি। যেমন বাংলা বাক্য দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, আর এই খোলা বাক্য দ্বারা আমরা একটা তথ্য প্রকাশ করতে পারি। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়। তার মানে খোলা বাক্য একরকম, আর হলো গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য আরেক রকম। এখানে দেখো যে উদাহরণ দেখাচ্ছে যে 8 একটি জোড় সংখ্যা। তো 8 একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। তাহলে গাণিতিক বাক্যকে আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি। 9 একটি জোড় সংখ্যা, দেখো এটা একটা গাণিতিক বাক্য, কারণ এটাকে আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারছি, কারণ এটি হলো মিথ্যা। কিন্তু আমি যদি বলি ক একটি জোড় সংখ্যা, তাহলে ক এর মান কত তা কিন্তু আমরা জানি না। ক এর মান 5 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে, 2 হতে পারে। কিন্তু দেখো এখানে ক একটি জোড় সংখ্যা, তাহলে এটি একটি খোলা বাক্য, মানে এটি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তাহলে খোলা বাক্য সেই বাক্য যেগুলোকে আমরা সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারি না। আর খোলা বাক্য চেনার আরেকটা সহজ উপায় হলো, এই বাক্যের মধ্যে এইরকম ক থাকবে অথবা খ থাকবে অথবা একটা শূন্যস্থান থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি ক, খ, এক্স, ওয়াই, জেড বা কোনো শূন্যস্থান পাই কোনো বাক্যের মধ্যে, তাহলে সেটাকে আমরা, মানে গাণিতিক বাক্যের মধ্যে, সেটাকে আমরা ধরে নেব যে এটা একটা খোলা বাক্য। আচ্ছা, তাহলে দেখো এই ক একটি জোড় সংখ্যা, এটা বলছে এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করবে। অর্থাৎ ক এর মান যদি 1 হয় তাহলে এটা মিথ্যা, কারণ 1 কোনো দিন জোড় সংখ্যা হয় না। আবার ক এর মান যদি 2 হয় তাহলে এটা একটা সত্য, কারণ ক একটি জোড় সংখ্যা, তার মানে 2 একটি জোড় সংখ্যা। আবার ক এর মান যদি 3 হয় তাহলে দেখো এটা এই বাক্য হয়ে যাচ্ছে মিথ্যা। তার মানে আমরা ক এর মানের উপর নির্ভর করে কিন্তু এটাকে সত্য বা মিথ্যা বলতে পারবো, তার আগে নয়। অর্থাৎ ক থাকলে তার মান নির্ণয় করার আগ পর্যন্ত আমরা কখনো এটাকে সত্য অথবা মিথ্যা বলতে পারবো না। আচ্ছা, এটা সত্যও হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে গাণিতিক বাক্য কাকে বলে। তাহলে যে বাক্যের সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়, যে বাক্যের সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে। যেমন দেখো 8 যোগ 2 সমান 10, এটার আমরা সত্য আমরা নির্ণয় করতে পারছি। অথবা যদি এখানে থাকতো 8 যোগ 10 সমান 12, তাহলেও কিন্তু এটা একটা গাণিতিক বাক্য হতো, কারণ এখানে আমরা মিথ্যাটাও নির্ণয় করতে পারছি। তো সত্য হোক বা মিথ্যা হোক, সেটা যদি নির্ণয় করা যায় তাহলে সেটা হলো আমাদের গাণিতিক বাক্য। এক কথায় এখানে দেখো কোনো ক, খ বা কোনো ধরনের শূন্যস্থান নাই, তাহলে এটা আমরা গাণিতিক বাক্য হিসেবে ধরে নিব। গাণিতিক বাক্যের আরেক নাম কি? তো আমরা একটু আগে জানলাম যে গাণিতিক বাক্যের আরেক নাম বন্ধ বাক্য। বন্ধ বাক্য। আচ্ছা, এখন গাণিতিক বাক্য চেনার উপায় কি?
তো তোমরা যদি একটু খেয়াল করো, একটু আগেই আমরা মানে জেনেছি যে ক, খ, শূন্যস্থান অথবা এক্স ওয়াই জেড এইরকম অক্ষর প্রতীক থাকে না যেগুলোতে, সেগুলো হলো গাণিতিক বাক্য। যেমন দেখো এখানে 4+2=6, এখানে 4-এর জায়গায় যদি ক থাকতো তাহলে কিন্তু সেটা গাণিতিক বাক্য হতো না। আচ্ছা, অথবা যদি এখানে একটা শূন্যস্থান থাকতো, অথবা 2 না থেকে এখানে ক থাকতো অথবা শূন্যস্থান থাকতো, এগুলো ক, খ কোনো অক্ষর নাই যার কারণে, বা কোনো শূন্যস্থান নাই যার কারণে এগুলো হলো গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্য চেনার আরেকটা উপায়, যেটাকে সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়। যেমন দেখো এখানে 4+2=6, এটার আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি যে এটা একটি সত্য বাক্য। আচ্ছা, এখন দেখো খোলা বাক্য কাকে বলে। তাহলে আমরা জানি যে যে বাক্যের সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যেমন ক+5=10, তাহলে ক এর মান কত তা কিন্তু আমরা জানি না, এই জন্য এটা আমরা সত্য না মিথ্যা সেটা কিন্তু আমরা বলতে পারছি না। দেখো ক এর মান যদি 5 হয় তাহলে কিন্তু এটার মান মানে ক 5 + 5 তাহলে 10 এটা হবে, কিন্তু ক এর মান তো আমাদের জানা নাই যে আসলে ক এর মান কত, এই জন্য এটা একটা খোলা বাক্য যেটাকে সত্য বা মিথ্যা বলা যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো খোলা বাক্য চেনার উপায় কি। আমরা এর আগে জানলাম যে গাণিতিক বাক্য চেনার উপায়, আর এখন দেখব খোলা বাক্য চেনার উপায়। তাহলে খোলা বাক্য চেনার উপায় গাণিতিক বাক্য চেনার উপায়ের বিপরীত। দেখো এখানে খোলা বাক্য চেনার প্রথম উপায় হলো এখানে ক, খ বা শূন্যস্থান বা অন্য কোনো অক্ষর যেমন এক্স ওয়াই জেড বা বাংলা কোনো আরও কোনো অক্ষর, এগুলো যদি থাকে বা এগুলোর কোনো একটা যদি থাকে কমপক্ষে, তাহলে সেটাকে আমরা খোলা বাক্য হিসেবে চিনব। যেমন দেখো এই যে এখানে ক আছে, এখানে খও থাকতে পারতো, অথবা কোনো শূন্যস্থান থাকলেও এটাকে আমরা খোলা বাক্য বলতাম। আচ্ছা, যেমন দেখো এখানে আবার একটা শূন্যস্থান দিয়ে করে দেখানো হয়েছে যে শূন্যস্থান আছে, এই কারণে এটা হলো একটা খোলা বাক্য। তাহলে এটার দ্বিতীয় একটা পদ্ধতি হলো যে খোলা বাক্য চেনার আরেকটা উপায়, যে খোলা বাক্যকে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। তাহলে দেখো এই বাক্য সত্য না মিথ্যা আমরা কিভাবে বলবো, কারণ ক এর মান তো আমরা জানি না, এই জন্য এটা খোলা বাক্য। আবার দেখো এই শূন্যস্থানে আসলে কত হবে সেটা আমাদের এখন নির্ণয় করা নাই, যার কারণে এটা হলো একটা খোলা বাক্য। এখন আমরা ক এর মান নির্ণয় করব। ক এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে ক এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক এর সাথে 5 যোগ করলে 10 হবে, তার মানে আমরা এখানে 5 বসাতে পারি দেখেই। এটা একটা ছোট সমাধান, যার কারণে আমরা দেখেই বলতে পারলাম। কিন্তু সাপোজ এখানে থাকলো, মনে করো যে 1925 এখানে থাকলো, আর এখানে থাকলো মনে করো 572, তখন তো আর আমরা দেখে দেখে কিন্তু মানে এটার দেখেই কিন্তু ক এর মান বলতে পারতাম না, তখন একটা হিসাব করতে হতো। তো সেই হিসাবটা আমরা কিভাবে করব সেটা দেখো, যে যেটার মান নির্ণয় করতে হবে সেটাকে আমরা এই সমানের বাম পাশে রাখবো, আর এই মানে ক ছাড়া যেগুলো আছে সেগুলো আমরা কি করব, এই ডান পাশে নিয়ে আসব। তো এটা নিয়ে আসার নিয়ম হলো যে আমরা যখন সাইড চেঞ্জ করব তখন দেখো 5-এর সাথে এখানে যোগ আছে, তার মানে এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে। তার মানে ক সমান এই 10 বিয়োগ 5, কারণ বিয়োগটা মানে 5টা কি আছে, যোগ আছে, এই জন্য সাইড চেঞ্জ হওয়াতে এই +5 হয়ে গেল -5, যোগ 5 হয়ে গেল বিয়োগ 5। তো আমরা এখন এখানে দেখতেই পাচ্ছি যে ক এর মান হলো 10 বিয়োগ 5, তার মানে 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে। তাহলে আমরা পেলাম ক এর মান 5। তাহলে এখানে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো কি, যে আমাদের ক ছাড়া যেগুলো থাকবে সেগুলো আমাদের সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসতে হবে, আর যদি যোগ থাকে তাহলে এই পাশে এসে বিয়োগ হবে, যদি এখানে বিয়োগ থাকে তাহলে অন্য পাশে গেলে যোগ হবে, যদি এখানে গুণ থাকতো তাহলে এই পাশে এসে ভাগ হতো, যদি এখানে ভাগ থাকতো তাহলে এই পাশে এসে গুণ হতো। তার মানে যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ। আচ্ছা, এখন দেখো এইভাবে আমরা পরেরটা যদি করি, তাহলে দেখো এখানে ক সমান
আমাদের কত সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে এই 48 এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এখানে বলতে পারি যে 48 বিয়োগ 23। তো যেহেতু এখানে 48 থেকে আমরা 23 বাদ দিব, এই জন্য 48টা আগে থাকলো আর 23টা পরে গেল। এখন 48 থেকে যদি আমরা 23 বিয়োগ করি, তাহলে আমরা পাই 25। তার মানে ক এর মান হলো 25। আচ্ছা, এখন দেখো যে এই পাশে ক গুণন 2 রয়েছে। তো ক এর মান কত সেটা আমরা বের করব। তাহলে এখানে গুণ 2 এই পাশে এসে হয়ে যাবে মানে ভাগ 2। দেখো এই পাশে এসে ভাগ 2 হয়ে গেছে। এখন 36কে 2 দ্বারা ভাগ করলে 18 হয়, সেটা তো আমরা জানি। তার মানে ক এর মান 18। 18 দুগুণে 36। আচ্ছা, এখন পরেরটাও ঠিক একইভাবে আমরা এই 72 ভাগ ক সমান 6। তার মানে 72কে কত দ্বারা ভাগ করলে 6 হবে? তো 5 বারং 60, 6 বারং 72, 6 বারং 72। তার মানে এখানে যদি আমরা 12 ধরি, তাহলে কিন্তু ক এর মান মানে ঠিক হয় যে 72 হবে, মানে ক এর মান হবে 12। অর্থাৎ আমরা এই 72কে 12 দ্বারা ভাগ করে 6 পাই। তো এটা একটা সহজ অঙ্ক। তাহলে এটাকে আমরা কোন সিস্টেমে এই মানে হিসাব করার পদ্ধতিটা কি হবে সেটা আমরা আগের নিয়মেই করব, যে ক এখানে এই পাশেই রাখবো আর এই পাশে থাকবে 72 ভাগ 6। তাহলে 72কে আমরা 6 দ্বারা ভাগ করে পাই 12। তার মানে ক এর মান 12। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কে চলে যাই, যে এখানে খোলা বাক্যগুলোর অজানা মান বের করো। এটা একটা খোলা বাক্য। দেখো একটি ত্রিভুজের ক সংখ্যক কোণ রয়েছে। খোলা বাক্য হওয়ার কারণ কি? দেখো এখানে ক দ্বারা প্রকাশ করা হয়েছে, অথবা এখানে যদি শূন্যস্থান থাকতো অথবা খ থাকতো, তাহলে এগুলো হতো খোলা বাক্য। আচ্ছা, তাহলে আমরা এই খোলা বাক্যের এই ক এর মান বের করব। তো একটি ত্রিভুজের ক সংখ্যক কোণ আছে। তো আমরা জানি যে একটা ত্রিভুজ হলো সেই মানে এরিয়া বা সেই চিত্র যার 3টা বাহু আছে। তো এইরকম চিত্রকে, অর্থাৎ 3 বাহু বিশিষ্ট চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তো এই ত্রিভুজের দেখো কয়টা কোণ আছে? এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। তার মানে আমরা বলতে পারি যে একটি ত্রিভুজের 3টি কোণ আছে। তো ত্রিভুজের যেহেতু 3 কোণ, এই জন্যে এই ক এর মান হলো এখানে 3। আচ্ছা, এখানে যদি বলতো একটি চতুর্ভুজের ক সংখ্যক কোণ আছে, তাহলে ক এর মান হয়ে যেত 4। যদি বলতো যে এখানে একটি পঞ্চভুজের ক সংখ্যক কোণ আছে, তাহলে ক এর মান হয়ে যেত মানে 5। ঠিক এইভাবে আমরা এগুলোর মান আমরা বের করব। তারপরে দেখো একটি বর্গের খ সংখ্যক কোণ আছে। তো আমরা জানি যে বর্গ একটা চতুর্ভুজ যার 4 বাহু সমান এবং সবগুলো কোণ সমকোণ। তো যাই হোক, এখানে বলছে যে একটি বর্গের ক সংখ্যক কোণ আছে। তাহলে দেখো এখানে 1টা 2টা 3টা 4টা কোণ আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বর্গের 4 কোণ, তার মানে এখানে খ এর মান হবে খ সমান 4। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, যে ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। তো এটাকে আমরা 2 ভাবে সমাধান করতে পারি। আরও অনেকভাবে পারবো বা করা যায়, কিন্তু প্রধান যে 2টা নিয়ম সেটা আমরা দেখাই। তাহলে ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো। তার মানে একটা জিনিস কেনা হয়েছে যেটার দাম কত সেটা বলা হয়নি, সেটা বলা হয়েছে ক টাকা। সেটা হতে পারে 500 টাকা বা 200 টাকা, এরকম কোনো একটা সংখ্যা হতে পারে। সেই জিনিসটা কিনে আমরা 100 টাকার নোট দিলাম, দিয়ে 45 টাকা ফেরত নিলাম। তাহলে এই মানে ক এর মান কত? তো আমরা যদি একটা বাক্য এইভাবে লিখি, খোলা বাক্য, যে ক যোগ 45 সমান 100। তার মানে এই যে জিনিস কিনেছিলাম সেটার দাম আর হলো এই 45 টাকা, এই দুটা যোগ করলে আমাদের 100 টাকা হয়। সেই হিসেবে আমরা ক যোগ 45 সমান 100 এভাবে একটা বাক্য লিখলাম। এখন ক এর মান বের করা খুবই সহজ।
এই যে ক সমান 100 বিয়োগ 45, কারণ এই 45টা যখন আমাদের এই বাম পাশে চলে আসবে তখন এই প্লাস 45 হয়ে গেল মাইনাস 45, অর্থাৎ যোগ 45 হয়ে গেল বিয়োগ 45। তাহলে 100 থেকে 45 বিয়োগ করলে তো আমাদের থাকে 55। তাহলে আমরা এখানে পেলাম ক এর মান 55। এরপরের যে পদ্ধতি, এটা একদম আরও একটা সহজ পদ্ধতি। দেখো, আমরা বলতে পারি যে ক এর মান হলো এই 100 থেকে 45 মাইনাস, তার মানে যেহেতু আমরা 100 টাকা দিলাম আর 45 টাকা ফেরত নিলাম, তো 100 টাকা থেকে 45 টাকা কমে গেল, তার মানে থাকলো আমাদের 55 টাকা। এই পদ্ধতিটা বা এই বাক্য, এইভাবে বাক্য লিখলে কিন্তু আমরা সহজভাবে এটার সমাধান করতে পারি। অর্থাৎ দুটাই সহজ, কিন্তু দ্বিতীয়টা একটু শর্ট বা সংক্ষিপ্ত। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। খোলা বাক্যগুলোর অজানা মান বের করো। এখানে বলছে যে খ সংখ্যক বিস্কুট কিনে 15 জনকে দিলে 4টি করে পেল। তার মানে 15 জন ছেলে মেয়ে আছে, সবাইকে খ সংখ্যক বিস্কুট কিনলো, তার মানে এক প্যাকেট বিস্কুট কিনলো। মনে করো নাবিস্কো এক প্যাকেট বিস্কুট কিনলো, তো সেই প্যাকেটের মধ্যে কয়টা বিস্কুট আছে সেটা কিন্তু আমরা বলতে পারি না। আসলে মানে ভাগ করে দেওয়ার পরে দেখা গেল যে 15 জন ছেলে মেয়েকে দিয়ে দেখা গেল যে সবাই 4টা করে পেয়েছে। তো আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে আসলে 4 15 60টা মানে এখানে বিস্কুট ছিল, তার মানে ক্ষয়ের মান 60। এটা আমরা অঙ্কর সমাধান না করেই কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাই যে 15 জনকে দেওয়া হয়েছে, সবাই মানে 4টা করে পেয়েছে, তার মানে একজনে পেয়েছে 4টা, আর 15 জনে পাবে 4 15 60। তো আমরা এটা সমাধান কিভাবে করব? তো আমরা লিখতে পারি যে খ সমান 15 ভাগ 4, তো এভাবে লিখতে পারি। অথবা খ ভাগ 15 সমান 4। খ বিস্কুটকে ভাগ করা হয়েছে 15 দ্বারা, যেহেতু যেটাকে ভাগ করব সেটা হলো আমাদের এখানে থাকবে, আর ভাজক মানে ভাজ্য প্রথমে থাকবে, ভাগ চিহ্ন দিয়ে এখানে যে 15 সেটা হলো ভাজক, অর্থাৎ যত জনকে আমরা দিব ভাগ করে দিব সেটা হলো ভাজক। তাহলে এই সব বিস্কুটকে আমরা এই 15 দ্বারা ভাগ করলে আমাদের মানে সমান সমান ভাগফল হবে 4। যেহেতু 4টি করে পেল, এটা হলো ফল, তাহলে ভাগফল হলো 4। তাহলে আমরা কি করতে পারি? এই খ সমান কত সেটা নির্ণয় করার জন্য আমরা এই 15 আর এই 4 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে যেহেতু এখানে ভাগ 15 আছে, এই পাশে হয়ে গেল গুণ 15, তাহলে 4 15 60। এইভাবে আমরা সমাধান করতে পারি। অথবা আমরা যদি এইটাকে আরেক অন্যভাবে এই বাক্যটা লিখি যে খ সমান এই বিস্কুটের মানে খ সংখ্যক বিস্কুটের সংখ্যা সেটাই হবে যেটা এই 15 জনকে 4টা করে দেওয়ার মানে দিলে যত হয়, তার মানে 4 15 এখানে 4 15 60 বা খ সমান 60। তার মানে আমরা দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে এই সমাধানটা করতে পারি। এইভাবে তোমরা এই সমাধানগুলো যদি চিন্তা করো তাহলে দেখবে যে তোমরা এর চেয়েও আরও অনেক সহজ একটা পদ্ধতি তোমরা পেয়ে গেছো। সুতরাং তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এই সব সমস্যার সমাধান তোমরা সহজেই করতে পারবে। ধন্যবাদ সবাইকে।